সাথে একটু কথা বলবো এবং সেই জায়গাটায় আমরা প্রথমেই যদি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুইটার প্রেক্ষিতেই আমরা এই জেন্ডার ইকুয়ালিটির গুরুত্বের দিক থেকে একটু কথা বলবো। আমরা যদি ন্যাশনাল যদি দিকে তাকাই, আমাদের দেশের প্রেক্ষিতে দেখেন আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের ২৭ এবং ২৮ নম্বর সেকশনে ২ টা কথা আছে। এগুলো কিন্তু আমার প্রত্যেক ব্যক্তিরই জানা। যে সকল নাগরিক সমান আইনের দৃষ্টিতে। কাউকে কোনো বিষয়ে কাউকে কোনোভাবেই কি করা যাবে না, হ্যারাস করা যাবে না। কাউকে প্রায়োরিটি দেওয়া যাবে না, কাউকে পিছিয়ে রাখাও যাবে না। এটা হলো আমাদের সংবিধানের স্লোগান। ২৮ নম্বর সেকশনে বলছে যে একজন আ পা মানে পাবলিক লাইফ থেকে শুরু করে রাষ্ট্রের সকল জায়গায় একজন ম্যান এবং একজন ওম্যানকে তার রাইট এর দৃষ্টি থেকে, আবারও বলছি তার রাইট এর দৃষ্টি থেকে মানে অধিকারের দৃষ্টি থেকে তারা সমান। যার যেতটুকু অধিকার দেওয়া আছে সেই অধিকার সে নিশ্চিত করাটাই হচ্ছে আসলে ইকুয়ালিটি। এর অর্থ এই নয় যে আমরা যেমন ধরেন আমাদের এখানে বিভিন্ন ধর্মের লোক থাকতে পারেন। আমাদের মুসলিম শরিয়ার একটা বিধান আছে। ধরেন পারিবারিক সম্পত্তি বন্টনের বিষয়। বলা হয় যে সেখানে বলা আছে যে একজন ছেলে মানে একজন সন্তান ও পুত্র সন্তান ২ জন কন্যা সন্তানের সমান আ মানে তার মানে সম্পত্তির অংশ পাবে। অন্যান্য ধর্মে অবশ্য এইভাবেও দেওয়া নেই। সেটা অন্য বিষয়। আমরা ওদিকে যাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে এই যে একটা রাইট এর ব্যাপারে একটা ধর্মীয় যে রেফারেন্স অথবা রাষ্ট্রীয় আমার বাংলাদেশের অ্যাসপেক্ট এ যেহেতু মুসলিম কান্ট্রি হিসেবে বিবেচনা করা হয়, সেই হিসেবে কিন্তু আমাদের পারিবারিক সম্পদ বন্টনটা কিন্তু এই মুসলিম পারিবারিক আইন দ্বারাই কিন্তু পরিচালিত। এখানে ইকুয়াল বলতে এটিই বোঝানো হয়েছে যে বিধানটা হলো যে একজন পুত্র ২ জন কন্যা সন্তানের সমান সম্পদ পাবে। এই বিষয়টা যেন কোনোভাবেই কেউ বঞ্চিত না হয়। এর অর্থ এই নয় যে আমার যদি ২ টা সন্তান ৩ টা সন্তান থাকে, ১ টা ছেলে ২ টা মেয়ে। আমার যদি একটা সম্পদের পরিমাণ যদি আমি এরকমভাবে দেখি যে আমার ৩ একর জমি আছে। এই ৩ একর জমির মধ্যে ৩ জনই ১ করে ৩ একর জমি পাবো এটা নয়। এটা হলো এই ছেলে পাবে ১.৫ একর, মেয়ে পাবে ২, মেয়ে পাবে মিলে পাবে হচ্ছে ১.৫ একর। এই ব্যাপারে নিশ্চিত করাটা হচ্ছে ইকুয়ালিটির পরিভাষা। আমরা এই কথাটা এইজন্য শোনাচ্ছি। প্রত্যেকেরই কিছু রেসপনসিবিলিটির জায়গা আছে, কিছু রাইট আছে, কিছু তার দায়-দায়িত্বের বিষয় আছে। সেই বিষয়গুলোকে যথার্থভাবে সম্মান করা, যথার্থভাবে সেটাকে অনার করাই হচ্ছে মূলত ইকুয়ালিটির দৃষ্টিভঙ্গি। সেই জায়গাটা আমরা যাবো। আমরা ইন্টারন্যাশনাল পেরিফেরিতে যদি আমরা আলোচনা করি দেখেন, আপনারা এসডিজি এবং এমডিজি ২ টা শব্দ সম্বন্ধে আমাদের সকলেরই কিন্তু আমরা পরিচিত। এইচডিজিতে ১৭ টা গোল আছে। তার মধ্যে ৫ নম্বর গোলটাকে নিয়ে আসা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। এমডিজিতে ৮ টি গোল ছিল। সে ৮ টি গোলের মধ্যেও একটা অন্যতম গোল ছিল হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। এই যে জেন্ডার ইকুয়ালিটি, এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এগুলো হলো একটা জাতিসংঘের স্লোগান যেটা সারা বিশ্বব্যাপী যেখানে বাস্তবায়ন করা হচ্ছে, আমরাও কিন্তু জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা, এই বিষয়গুলোকে নিশ্চিত করা রাষ্ট্রীয়ভাবে যেমন প্রয়োজন, এখানে রাষ্ট্রীয় কিছু অ্যাচিভমেন্টের বিষয় আছে। বিশ্ব পরিমণ্ডলে আপনার আমার রাষ্ট্রীয়ভাবে অবস্থান তৈরি করবার জন্য এই বিষয়গুলো কিন্তু আমাকে দৃষ্টি দিতে হয় রাষ্ট্রীয়ভাবে। এখন রাষ্ট্র কি? আমরা সবাই জানি যে রাষ্ট্র একক কিছু নয়। এই রাষ্ট্র প্রতিটা ইউনিট যখন কাজ করবে তখনই একটা সফল রাষ্ট্রে কিন্তু রূপান্তর হবে। একটা রাষ্ট্র যখন সকল ইউনিটের মধ্যে যদি সমন্বয় না থাকে এবং ইউনিটগুলো যদি যথার্থভাবে কাজ করতে না পারে তাহলে কিন্তু অনেক সময় অনেক রাষ্ট্রই ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর হয়। সেই স্লোগানের প্রেক্ষিতেও কিন্তু রাষ্ট্রীয়ভাবেও আমরা এই বিষয়গুলা প্রতিটা নাগরিককে সচেতন করে তোলা এবং তাদের প্র্যাকটিক্যাল এবং তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্টেশন করাটা কিন্তু আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ২ টা পর্যায়ে কিন্তু এটা গুরুত্ব আছে। সেই গুরুত্বের জায়গা থেকেই কিন্তু আমরা যেহেতু রাষ্ট্রের একটা ইউনিট, আমাদের এই বিষয়গুলাকে আমার যারা কর্মকর্তা অথবা আমার যারা মানে আ যারা এমপ্লয়ি তাদেরকে সচেতন করা রাষ্ট্রীয় নির্দেশনার পার্টও বটে। আমরা এই গার্ল বা বয় যেই হোক না কেন, প্রত্যেকেরই তার রাইট, অপরচুনিটি এবং প্রত্যেকেই ইকুয়ালি ট্রিটমেন্ট করাটাকে তারা জেন্ডার ইকুয়ালিটি বলছে। যে যার যে রাইট আছে সেই রাইটটা যাকে যে অপরচুনিটি পাওয়ার তার যোগ্যতা আছে সেই অপরচুনিটি দেওয়া অথবা কোনো বিষয়ে তাকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে ইকুয়ালি তাকে ট্রিটমেন্ট করা। তারা এক্ষেত্রে ২ টা জিনিসকে গুরুত্ব দিছে।
যে একজন ম্যান অথবা ওমেন, একজন গার্ল বা বয় যেই হোক না কেন, সোসাইটিতে তাকে রিকগনিশন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য না করা, এবং ব্যক্তি মানুষের যে একটা ভ্যালু আছে, আমরা যেটা মূল্যায়ন করা বলি, যে আমাকে সে মূল্য দিল না, আমাকে মূল্যায়ন করলো না, আমরা অনেক সময় এটা বলে থাকি সমাজে, সেই ভ্যালুইংকে তারাকে কনসিডারেশন করছে, যে এই দুটো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে আর একটা বিষয় যেটা আনা হয়েছে, তারা জেন্ডার ইকুয়ালিটি বোঝাতে গিয়ে বলছে যে একজন ম্যান অথবা ওম্যান, সে যেই হোক না কেন, তার যে বিভিন্ন রকমের সামাজিক রাইট এবং তার যে বিভিন্ন রকমের অপরচুনিটি পাওয়ার যে চান্স, সেই ক্ষেত্রে আপনি কাউকে কম বা বেশি ভাবতে পারবেন না। এভাবে ভাবার কোনো সুযোগ নাই যে মেয়েদেরকে একটু প্রাধান্য দিতে হবে, এভাবে ভাবার কোনো সুযোগ নাই যে ছেলেকে একটু বেশি প্রাধান্য দিতে হবে। এই কথাটাই আসলে ইউনিসেফ মনে করে, অর্থাৎ জাতিসংঘ মনে করে। এবং সেই বিষয়টাই কিন্তু আমাদের দেখেন, আমি শুরু করছিলাম এটা দিয়ে, যে আমাদের কনস্টিটিউশনেও সেই কথাটা বলা হয়েছে, যে আমাদের পাবলিক লাইফে অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রে একজন ম্যান এবং একজন ওম্যানকে ইকুয়াল রাইট প্রোভাইড করাটাই হচ্ছে আমার দেশের সংবিধানের মূল স্লোগানের একটা পার্ট। এটার এক্সাম্পল যদি বলি, একটা এক্সাম্পল আকারে যদি দেই, যে এটা আমাদের একদম গৃহ থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রে, ইভেন আমাদের কর্মক্ষেত্রে সেটাকে বাস্তবায়ন করাটাই কিন্তু মূল উদ্দেশ্য। আমাদের দেশে কেন, সারা বিশ্বেই আমরা একটা কিছু ডাটা আনার চেষ্টা করব ইউনিসেফের রেফারেন্সে, যে ইকুয়াল পে টু ইকুয়াল ওয়ার্ক, এটা আমাদের দেশে না সারা বিশ্বেই এটার একটা ঘাটতি আছে। মহিলা শ্রমিকের বেতন কম, পুরুষ শ্রমিকের বেতন বেশি। এইটা কিন্তু এই অপবাদ বলেন আর এই বাস্তবতাটা বলেন, এটা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এটা আছে। সেটার একটা এক্সাম্পল আমরা একটু পরে নিয়ে আসবো। এবং জেন্ডার ইকুয়ালিটিতে আর একটা শব্দকে তারা ফোকাস করছে, সেই শব্দটা হলো এইরকম, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যেটা কর্মক্ষেত্রে খুবই শোনা যায় অনেক সময়। এই বিষয়টার ক্ষেত্রে জিরো টলারেন্স কিন্তু আপনাকে দেখাইতে হবে প্রতিটা প্রতিষ্ঠানে। আমাদের এই জায়গা, যে আমরা কখনোই কর্মক্ষেত্রে আমার আমি ছেলে বা মেয়ে যেটাই হই না কেন, আমি যদি ছেলে হই, আমার যে কলিগ যিনি যদি আমার অপোজিট জেন্ডারের হয়, অথবা আমি যদি মেয়ে হই তার অপোজিট জেন্ডার যে হোক, সেই জায়গাটায় যেন এই ধরনের অপবাদ না আসে, এবং এই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এখানে জিরো টলারেন্সের বিষয়টাকে নিশ্চিত করার কথাটাই কিন্তু গ্লোবালি বলা হচ্ছে। ইউনিসেফের এই কনসেপ্ট, গ্লোবালি এই কনসেপ্ট, যেটা আমরা এসডিজি বললাম, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বললাম, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা সাম আপ করে এই কথাগুলোকে নিয়ে আসলাম, যে আমরা আসলে জেন্ডার ইকুয়ালিটির এখানে তিনটে এক্সাম্পল নিয়ে আসছি। যে আমার বাসায়, তার মানে আমার পারিবারিক জীবনে আমাকে এটা নিশ্চিত করতে হবে, আমার ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে, আমার কর্মক্ষেত্রে, এবং ইভেন আমার রাষ্ট্রীয় প্রতিটা ক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আনা আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং জেন্ডারের প্রতি যে বায়াসনেস, এই বিষয়ের ক্ষেত্রে জিরো টলারেন্সের বিষয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটার ডিক্লারেশন দেওয়া হয়েছে। ইউনিসেফের আরেকটা বিষয়, যে জেন্ডার ইকুয়ালিটি যে আমরা থিওরিটিক্যাল কথাগুলো বলছি, এগুলোর আসলে ইমপ্লিমেন্টেশন হবে কিভাবে, এবং ইমপ্লিমেন্টেশন হওয়ার ক্ষেত্রে দুটো জিনিসকে ফোকাস করা হয়েছে। একটা হচ্ছে নিড, আর একটা হচ্ছে তার ইন্টারেস্ট বা স্বার্থ। একজন ম্যান বা ওম্যান, দ্যাট মিনস আমরা যারা আছি, আমরা মেন হই আর ওম্যানই হই, আমাদের প্রত্যেকেরই কিছু নিড থাকে, আমাদের প্রত্যেকেরই ব্যক্তি স্বার্থ থাকে। এই ব্যক্তি স্বার্থ এবং এই প্রয়োজনীয়তা, মানে জীবনের তাগিদের যে প্রয়োজনীয়তা, এই বিষয়গুলোকে জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে কনসিডারেশন করতে হবে। তাহলে এই কথাটা যদি আমি আমার কর্মজীবনের জায়গায় নিয়ে আসি, আমরা যদি আমার অফিস লাইফে নিয়ে আসি, তার মানে কি আমার এখানেও কিন্তু একজন মেন বা ওমেন কলিগ যেই হোক না কেন, তার একটা নিড আছে, তার একটা পার্সোনাল ইন্টারেস্টের বিষয় আছে। সেই ইন্টারেস্টটা অবশ্যই প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে সেই ইন্টারেস্টটা থাকবে। সেই বিষয়টাকে আমাকে কনসিডারেশন করতে হবে আমি যদি ব্রাঞ্চের ম্যানেজার হই। এবং এক্ষেত্রে দেখেন আরেকটা শব্দ আমাদের ইম্পর্টেন্ট, যে জেন্ডার ইকুয়ালিটিকে এক্সপ্লেনেশন করতে গেলে, সেটা হলো যে আমাদের স্টেরিওটাইপ আলোচনা হয়ে গেছে, এবং প্রিজুডিস অ্যাবাউট দ্য জেন্ডার রোল, এই দুটো শব্দ, যা আমাদের মেল ফিমেলের ক্ষেত্রে, যে আমাদের সামাজিক কিছু কুসংস্কারের কথা বলেন, অথবা আমাদের সামাজিকভাবে সেটাকে আমরা প্রিজুডিস বলে থাকি। আর আমরা স্টেরিওটাইপ বলতে আমরা সহজভাবে যদি বলি, আমরা মনেই করে নেই যে
একজন পুরুষ মানুষ সে মানে স্ট্রঙ্গার দ্যান দি ওমেন, অথবা একজন ওমেন ইজ এ উইক দেন দি একজন ম্যান, এবং একজন ওমেনের তার কর্মক্ষেত্রে ফিজিক্যালি কোনো কাজ করার জন্য একজন পুরুষের হেল্প লাগবে। এই যে একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে স্টেরিওটাইপ বলা হয়। এই স্টেরিওটাইপ কনসেপ্ট এবং প্রিজুডিস কনসেপ্ট যেটা, এগুলোকে ব্রেকডাউন করাই হচ্ছে আমাদের জেন্ডার ইকুয়ালিটির এই শব্দটার আবিষ্কার, অথবা এটার বিষয়টাই কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বা মূল অবজেক্টিভ। এই ক্ষেত্রে মূল যে বিষয়টা বলা হয়েছে যে হিউম্যান রাইটকে নিশ্চিত করা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আমরা কিন্তু যাত্রায় শুরু করছিলাম যে এসডিজির 17টা গোলের অন্যতম একটা গোল হচ্ছে, 5 নম্বর গোলই হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। সেই কথাটাই বলছে যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমাদের যেমন 2030 সাল নাগাদ আমাদের যে এই যে আধুনিক স্মার্ট বাংলাদেশের যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী, সেই স্লোগানের কিন্তু কয়েকটা টার্গেট আছে। সেই টার্গেটের মধ্যে 2030 সালের মধ্যে এসডিজির 17টা গোলকে অ্যাচিভ করার একটা টার্গেট রাষ্ট্রীয়ভাবে আছে। সেই জায়গায় 17টা গোলের অন্যতম গোল যদি জেন্ডার ইকুয়ালিটি হয়, আর সেইটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি অ্যাচিভ করার সুযোগ না থাকে, এবং আমি যদি রাষ্ট্রীয় একটা যদি অর্গানাইজেশন বা একটা ইউনিট যদি হয়ে থাকি, আমার প্রতিষ্ঠান যদি সেটা যদি অ্যাচিভ করতে না পারে, রাষ্ট্রীয়ভাবে এখানে অ্যাচিভ করবার কোনো সুযোগ নেই। আর সেই সুযোগ যদি না থাকে, তাহলে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে আমাদের বিভিন্ন রকমের মানদণ্ড পরিমাপ করা হয়, সেই ক্ষেত্রে যে টার্গেট ফিক্সড আপ করা হয়েছে, কোনোভাবেই 2030 সাল নাগাদ সেটাকে অ্যাচিভ করার সুযোগ হবে না। এবং এই ক্ষেত্রে স্পেশালি ফোকাস করা হয়েছে পিপুলের প্রতি, অর্থাৎ জনগণের প্রতি। সেই জায়গাটাই আমরা একটু, এই পিপুলটা আসলে কিভাবে ইনভলভ, সেইটাই যদি আমরা একটু আনতে চাই। এখানে দেখেন, প্রথম কথা হলো যে প্রতিটা নাগরিক অর্থাৎ প্রতিটা ব্যক্তিকে এখানে ইনক্লুড করতে হবে। এই ইনক্লুশন বলতে আমরা কি বোঝাচ্ছি, যে প্রত্যেক ব্যক্তির যে থট আছে, তার যে আইডিয়া আছে, তার যে আইডিওলজি আছে, তার যে পার্সপেক্টিভ আছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সেগুলোকে গুরুত্ব দিতে। এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে এই যে আমরা তাদের থট, আইডিয়া এবং তার যে পার্সপেক্টিভ নিয়ে আমরা ইনক্লুড করলাম, সেগুলোকে আমাকে কি করতে হবে, ইকুয়ালি সেগুলোকে মূল্যায়ন করতে হবে, সেটাকে আমরা ইকুইটিতে কনভার্ট করতে হবে। দেন আমাদের যে বিভিন্ন রকমের যে অর্গানাইজেশন আছে, এই প্রত্যেকটি অর্গানাইজেশনের মাল্টিপল যে আইডেন্টি, সেই আইডেন্টি ক্ষেত্রে কিন্তু ডাইভার্সিফিকেশন থাকতে হবে। 3টে জিনিসের যখন সমন্বয় হবে, তখনই একটা জিনিস সম্ভব হবে নিশ্চিত করা, যে জেন্ডার ইকুয়ালিটি, যেটা যখন রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটাকে যখন বিলং করবে, তখনই শুধু সম্ভব জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিত করা। সেই প্রেসক্রিপশন গুলা আমাদের বাস্তবায়ন করার ক্ষেত্রে যে থিওরি গুলো আছে, সেই থিওরি গুলো কিন্তু আমাদের প্রত্যেকে জানতে হবে। সেই কথাটা আমরা একটু জেনে নিলাম। এরপর আমরা দেখেন, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে এই জাতিসংঘের আরেকটা স্লোগান আছে, যেটা ওয়ার্ল্ড ফেমাস একটা স্লোগান হিসেবে তারা ব্যবহার করে, যে জেন্ডার ইকুয়ালিটি ইজ এ হিউম্যান ফাইট। এটা কিন্তু কোনো ফিমেলের ফাইট নয়। আরেকটা কথা বলছে তাদের স্লোগান, আরেকটা, যে সে নো টু দ্য স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ শব্দটা আমি ইতিমধ্যে আলোচনা করছি। কোন স্টেরিওটাইপ থিঙ্ক আপনার আমার মধ্যে থাকা যাবে না, তাকে নো করে দিতে হবে। এবং ইয়েস করতে বলছে ইকুয়ালিটি, মানে ইচ অ্যান্ড এভরি পিপুল ইজ ইকুয়াল ইন হিজ অর হার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি। তার সুবিধা অসুবিধা, তার অধিকার প্রতি ক্ষেত্রে তাকে ইকুয়াল বিবেচনা করতে হবে, এবং কোনো ধরনের স্টেরিওটাইপ থিঙ্কিং কোনোভাবেই কনসিডারেশন করা যাবে না। এটাই মূলত হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির মূল স্লোগান। এই স্লোগানগুলো বাস্তবায়ন করার জন্য করলে আমাদের আসলে বেনিফিট কি, প্রশ্ন আমাদের থাকতে পারে, যেটার দ্বারা আমাদের কি হবে। এখানে বেশ কিছু কথা আছে। উই আর ট্যালেন্টফুল, দ্যাট মিনস হচ্ছে, একটা উদাহরণ যদি দেই, যে আমি যদি মনেই করি যে সকল উন্নয়নমূলক থিঙ্কিং অর্থাৎ ইনোভেটিভ কাজ শুধু পুরুষদের বা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আমি ইগনোর করে শুধু আরেকটা নির্দিষ্ট গোষ্ঠীকে যদি এনকারেজ করি, এমনও তো হতে পারে যে আমি যেই গ্রুপটাকে অ্যাড্রেস করলাম না বা ইগনোর করলাম, তার মধ্যে হয়তো বা ইনোভেটিভ আইডিয়া অন্য থেকে বেশি থাকতে পারে। সেই কথাটাই বলছে যে আপনার যদি প্রতিটাই ব্যক্তিকে যদি ইকুয়ালি আপনার তার ফ্যাসিলিটি অথবা তাকে যদি অ্যাড্রেস করেন, তাহলে
ট্যালেন্টের যে রেঞ্জটা এটা ডাইভার্সিফাইড, অর্থাৎ এই ট্যালেন্ট পুলটা অনেক বেশি ইনক্রিজ হওয়ার সুযোগ থাকবে। তাহলে এইটা হবে অন্যতম একটা বেনিফিট। এরকম প্রত্যেকটা জিনিস পার্সপেক্টিভ, ডিফারেন্ট জেন্ডার কন্ট্রিবিউট ভ্যারিড ভিউ পয়েন্ট, তাহলে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কন্ট্রিবিউশন করবার কিন্তু সুযোগ আছে। তারপরে হচ্ছে আমাদের কোলাবোরেশনের কথা, ইমপ্রুভ স্টাফ রিটেনশন, এটাও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন আমি যদি একটা ব্রাঞ্চ নিয়ে এক্সাম্পল দিই, যে আপনার ব্রাঞ্চে আপনি একজন ম্যানেজার, আপনার এখানে 10 জন বা 20 জন এমপ্লয়ি আছে। 10 জন বা 20 জন এমপ্লয়ির মধ্যে কথার কথা আমার মানে ফিমেল এমপ্লয়ি আছে ধরেন 5 জন, আর 15 জন হচ্ছে মেল। এখন আমি ম্যানেজার যদি এই ফিমেল এমপ্লয়িদের সুবিধা অসুবিধার কথা মোটেও যদি কনসিডারেশন না করি, শুধু যদি মেল এমপ্লয়ি কথা যদি আমি বিবেচনা করি, দুটো জিনিস ঘটতে পারে। ফিমেলরা কি হবে, খুবই ডিমোটিভেটেড হবে, তার যে এফোর্ট দেওয়ার যে এনার্জি ছিল সেটা সে দিবে না। একটা পর্যায়ে তার লেভেল ক্রস করে গেলে সে এখানে ঊর্ধ্বতনের কাছে কমপ্লেইন করবে। ঊর্ধ্বতনের কাছে কমপ্লেইন করলে একটা পর্যায়ে আমি হয়তো আমার যে ম্যানেজারের যে রেপুটেশন সেই জায়গাটাও প্রশ্নবিদ্ধ। অন দ্য আদার হ্যান্ড, এইটা যদি আপনার ব্রাঞ্চে যদি ইস্টাবলিশ করেন যে আপনি একটা সাইটকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, অন্য সাইটকে ইগনোর করছেন, আপনার যে কাস্টমার, এটা কিন্তু কাস্টমারের কাছেও কিন্তু অনেক সময় দৃশ্যমান হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক ফিমেল কাস্টমার, তারা হয়তো বা ভ্যালুড কাস্টমার, তারা কিন্তু আপনার ব্রাঞ্চে আসার ক্ষেত্রে ডিমোটিভেটেড। আবার আমাদের এই 5 জন ফিমেল যে কম এমপ্লয়ির কথা বললাম, তারাও কিন্তু কাস্টমারের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি ডিমোটিভেটেড। তার যে একটা সর্বোচ্চ এফোর্ট দেওয়ার সুযোগ ছিল, সেটা কিন্তু সে এফোর্টটা দিতে পারবে না। তাহলে আলটিমেটলি দেখেন, আপনার যে ফাইন্ডিংস বা আউটপুট অ্যাজ এ ম্যানেজার, সেটা কিন্তু মোটেও কাঙ্ক্ষিত পর্যায়ে আপনি নিতে পারবেন। তাহলে এই জায়গাটাও কিন্তু আমাদের জন্য বড় সিগনিফিকেন্ট। এখন আরেকটা বিষয় হলো যে ওয়ার্ক প্লেসে যদি আপনি জেন্ডার ইকুয়ালিটিকে অ্যাচিভ করতে চান, তাহলে হাউ টু ডু ইট, আপনি এটা কিভাবে করতে পারবেন। এখানে আমরা কিছু কথা বলছি, এগুলোই যে সাফিসিয়েন্ট তা কিন্তু নয়। আমরা অনেক সময় ব্রাঞ্চে যখন আমরা অফিস অর্ডার করি, তখন এই বিষয়গুলোকে অনেক সময় আমরা মাথায় নেই অনেক ম্যানেজার, যে উনি ফিমেল, ওনাকে এত হার্ড কাজ দেওয়া যাবে। কিন্তু এটা কিন্তু বাস্তবতা নাও হতে পারে। আমি যে কম্পিটিশনের মাধ্যমে আসলে কর্মক্ষেত্রে আসি, উনিও কিন্তু একই এক্সাম, একই কম্পিটিশন ফেস করে আমার কাছে আসছে। আমার যে পটেনশিয়ালিটি আছে, তার পটেনশিয়ালিটি কিন্তু কোনো অংশে কম নয়। অথচ আমার একটা স্টেরিওটাইপ থিঙ্কিং এর কারণে ওনার যে পটেনশিয়ালিটি ছিল, সেই পটেনশিয়ালিটিটা কিন্তু আমি ইউটিলাইজ করতে করলাম। আরেক দিকে থেকে, অন্য দিক থেকে ওনার যে পটেনশিয়ালিটি যেটা ছিল, সম্ভাবনা যেটা ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু আমি মানে কাজে লাগাতে পারলাম না। যার ফলে আমার ওনার কাছ থেকে যে মানে আউটপুট আসার কথা ছিল, সেই আউটপুট কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে কিন্তু আসলো না। এরপর হচ্ছে মেন্টরশিপ, একই কাছাকাছি কথা, যে আমাকে মেন্টরশিপ একজন ব্যক্তির পটেনশিয়ালিটি কিন্তু বাড়াইতে সহায়তা করে। আপনি যদি ভালো মেন্টরিং করতে পারেন, দেখবেন যে আপনার ফিমেল একজন ওয়ার্কারও কিন্তু 2 জন মেল ওয়ার্কারের চেয়ে ভালো পটেনশিয়াল সে শো করতে পারে। এই জায়গাটাও কিন্তু আমরা অনেক সময় যারা মেন্টরের ভূমিকায় থাকি, আমরা পার্সিয়ালিটি করে ফেলি, বায়াসনেস করে ফেলি। যে উনি মেয়ে মানুষ, অথবা উনি ফিমেল এমপ্লয়ি, ওনার দ্বারা এই কঠিন কাজ করা সম্ভব না, উনি পারবে না, ওর থেকে আমি একটা ছেলে এমপ্লয়িকে আমি ডেভেলপ করি। এই জায়গাটাকে কিন্তু ডিসকারেজ করা হয়েছে। কারণ আপনার মেল এবং ফিমেল 2 জন মিলেই কিন্তু আপনার নাম্বার অফ এমপ্লয়ি অফ ইউর ব্রাঞ্চ। সো প্রত্যেকেরই সম্ভাবনাকে কিন্তু কাজে লাগানোই কিন্তু আমাদের মূল দায়িত্বের জায়গা। এরপর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে লাউন্স দ্য ইকুয়ালিটি অ্যাওয়ারনেস, প্রত্যেকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা, যে প্রত্যেকেই সমান, প্রত্যেকেরই সম্ভাবনা আছে, প্রত্যেকে এখানে পটেনশিয়াল, প্রত্যেকেরই এখানে কাজ করবার পরিবেশ আছে, প্রত্যেকেই সমান সুবিধা পাবে এবং প্রত্যেকের আউটপুট আমি সমান পেতে চাই। অ্যাজ এ মেন্টর হিসেবে, অ্যাজ এ ম্যানেজার হিসেবে, অ্যাজ এ ব্রাঞ্চের হেড হিসেবে, অ্যাজ এ লিডার হিসেবে আপনার এই দায়িত্ব কিন্তু নিশ্চিত করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়ার্ক প্লেসে জেন্ডার ইকুয়ালিটিকে যেমন নিশ্চিত করতে পারি, সেখান থেকে আমরা একটা গুড অ্যাচিভমেন্ট বা বেনিফিট আমরা বের করে আনতে পারি। এরপরে হচ্ছে সাপোর্টিং ইয়াং ওমেন লিডার্স, একই কথা মোরাললেস, যে আমার যদি কোনো ওমেনের মধ্যে, কোনো মানে ফিমেল এমপ্লয়ির মধ্যে আমি যদি লিডারশিপ কোয়ালিটি যদি বেশি থেকে থাকে, সেটাকে আমাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে অ্যাজ এ ম্যানেজার হিসেবে, অ্যাজ এ ব্রাঞ্চ হেড হিসেবে, সেই বিষয়গুলোকে আমাকে বিবেচনা করতে হবে। এরপরে হচ্ছে
প্রয়োজনে আপনার লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করবার জন্য তাকে কি করতে হবে? আমরা অনেক সময় বিশেষ বিশেষ প্রোগ্রাম বা ট্রেনিং অথবা ডেভেলপমেন্ট যে অ্যাক্টিভিটিস গুলা অর্গানাইজেশন পক্ষ থেকে, ওখান থেকে আমি কোনো আউটপুট পাবো না। যার দরকার নাই ওরকম আরেকজনে কিন্তু ইররেলিভেন্ট কাউকে পাঠানো। এই জায়গাগুলো কিন্তু আমরা একটু অ্যাড্রেস করার বিষয়গুলো এখানে আছে, যে আপনার লিডারশিপের বিষয়গুলোকে আপনাকে গুরুত্ব দিবেন তার পটেনশিয়ালিটির উপর ভিত্তি করে। প্রত্যেকেরই সমরায়, সেই সমরাইটটা নিশ্চিত করা হচ্ছে হলো কিন্তু আপনার দায়িত্ব। এরকম বেশ কিছু প্রেসক্রিপশন কথা এটা বলা আছে। আপনি আপনার বাস্তবতার প্রেক্ষিতে এই বিষয়গুলোকে কনসিডারেশন করেই কিন্তু আপনি আপনার ব্রাঞ্চ অপারেশন করবেন, প্রত্যেকের অধিকার নিশ্চিত করবেন, সেটাই প্রত্যাশা। এবং এই যে ইকুয়ালিটির যে কনসেপ্টটা, এখানে ইকুয়ালিটি মিনস হচ্ছে আমরা জেন্ডার ইকুয়ালিটি অবশ্যই। সেক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাপী একটা মানে জরিপ এখানে আমরা এখানে একটু উপস্থাপন করতেছি। দেখেন, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক ২০২৩ সালে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট নামে তারা একটা রিপোর্ট করছেন, এবং সেখানে দেখাইছে যে নো কান্ট্রি হ্যাজ ইয়েট অ্যাচিভ ফুল জেন্ডার প্যারিটি অলদো দি টপ 9 কান্ট্রিজ। এটা যে শুধু আমার দেশের বাস্তবতা তা কিন্তু নয়। সারা বিশ্বব্যাপী এই জিনিসটা কিন্তু বিরাজমান। এই যে জেন্ডার প্যারিটি মানে হচ্ছে এখানে সমতা। মানে সমতা মিনস হচ্ছে তার রাইটের যে জায়গাটা, ইকুয়ালিটি যে বলছি, ইকুয়ালিটি শব্দটি মূলত সিনোনিম শব্দ। এটা সারা বিশ্বে কোথাও মানে এটাকে 100% অ্যাচিভ করবার এখনো নজির তৈরি হয়নি। তবে টপ যে 9 কান্ট্রি সেটার জরিপ এখানে দিয়েছে আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানি, নিকারাগুয়া, তারপরে নামিবিয়া, লিথুনিয়া, এই কয়েকটা কান্ট্রিতে। সেখানেও আবার 80% তারা অ্যাচিভ করছে। দ্যাট মিনস হচ্ছে যদি একজন ব্যক্তির ফ্যাসিলিটির ক্ষেত্রে একজন ম্যান যদি 100% পায়, একজন ওম্যান সেখানে তার সমতা পাচ্ছে হলো 80%। সেটা হলো এই 10টা 9টা কান্ট্রির কিন্তু এভারেজ ভ্যালু দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যালি হচ্ছে যে ২০২৩ সালে যে ইয়েটা হয়েছে, আইসল্যান্ডের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এটা হলো সর্বোচ্চ, এবং তাদের ক্ষেত্রে এটা 91.2%। এটা হলো টপ পজিশন তাদের ইয়ে। এবং দেখা গেল যে আদার যে কান্ট্রি গুলা, সেই কান্ট্রি গুলোর মানটা কিন্তু অনেক কম। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে এটার জরিপের অবস্থা অনেক কিন্তু খারাপ অবস্থা। সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করব বিভিন্ন প্যারামিটারে। তাহলে এখান থেকে এই জরিপের থেকে আমরা যেটা একটা শব্দ পাইলাম সেটা হলো জেন্ডার গ্যাপ। এই জেন্ডার গ্যাপে ওয়ার্ক প্লেসে আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু ডিসপ্যারিটি বিটুইন দ্য পিপল অফ দ্য ডিফারেন্ট জেন্ডার, দ্যাট মিনস মেল এবং ফিমেল, বয় বা গার্ল যেভাবে আমরা বলি না কেন, সেই ক্ষেত্রে যে রিফ্লেক্টেড ইন দ্য ভ্যারাইটি অফ সেক্টরস ইন ম্যানি সোসাইটিস, যেটা স্পেশালি ফোকাসিং অন দ্য ইকোনমিক আউটকাম। ইকোনমিক আউটকামের ক্ষেত্রে যেটাকে মানে বোঝানো হয়েছে, বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে উদাহরণ হিসেবে যদি আমরা দিই, দেখেন একটা কাজ করতেছে আমাদের অনেক লেবার শ্রেণী কাজ করে। ধরেন সিভিল কনস্ট্রাকশন কাজে একজন মেল এবং একজন ফিমেল কর্মী, সেই মেল এবং ফিমেল কর্মী কিন্তু সারাদিন সমপরিমাণ তারা কাজ করছে, তার পারিশ্রমিক ক্ষেত্রে কিন্তু এটার একটা ভিন্নতা হচ্ছে। একজন মেল কর্মীকে যদি ১,০০০ টাকা পার ডে তাকে লেবার হিসেবে দেয়, একজন ফিমেল কর্মী ৫০০ বা ৬০০ টাকার বেশি কিন্তু তাকে দিচ্ছে না। গার্মেন্টসের দিকে যদি যান আপনি, সেক্ষেত্রেও কিন্তু একই চিত্র। একজন মেল কর্মীর আপনার যে ওয়েজ, একজন ফিমেল কর্মীর ওয়েজের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে। এই বিষয়টাকে কিন্তু জেন্ডার গ্যাপের মধ্যে নিয়ে আসা হয়েছে, যে আমরা স্পেশালি ইকোনমিক যে আউটকাম, সেই আউটকামের জায়গাটায় একজন মেল এবং ফিমেলের যে ধরনের একটা বৈষম্য অথবা তাকে যে ডিফারেন্সিয়েট করা হয়ে থাকে, এই ডিফারেন্সিয়েটটাকে আমাদের জেন্ডার গ্যাপ বলছে। এবং এই জেন্ডার গ্যাপের ক্ষেত্রে দেখেন, এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি ইউনাইটেড নেশনের একটা জরিপ থেকে, এখানে কোনো বানানোর তথ্য নয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারা বিশ্বব্যাপী একজন ম্যানকে কোনো একটা কর্মের জন্য পার ডে $1 যদি দেওয়া হয়, উদাহরণ হিসেবে এটা নিচ্ছে, $1 যদি দেওয়া হয়, একজন ফিমেল পাচ্ছে সারা বিশ্বের অ্যাভারেজ কিন্তু এটা 77 সেন্ট। তার মানে যদি ১ টাকা যদি আমাদের বোঝার স্বার্থে বলি, যে ১ টাকা যদি কোনো কাজ করে কোনো মেল কর্মী পায়, ফিমেল কর্মীকে দেওয়া হয় ৭৭ পয়সা। এই বাস্তবতাটা কিন্তু সারা বিশ্বব্যাপী আছে। এবং এই জরিপে আরেকটা বিষয় নিয়ে আসা হয়েছে, যে যদি ওই ফিমেল কর্মীর যদি একটা সন্তান থাকে ছোট, তাহলে এই গ্যাপটা আরো অনেক বেড়ে যায়। তখন দেখা যায় যে হয়তোবা ওই ফিমেল কর্মীকে পে করা হয় হচ্ছে ৫০ সেন্ট। ৭৭ সেন্ট দেওয়া হয় যদি তার বাচ্চা না থাকে। যদি সাথে ছোট বাচ্চা থাকে,
তার ধারণা যে তাই আরো কাজ কম করবে, তাকে আরো কম দামে আমি কাজে লাগাতে পারবো। এই বাস্তবতা কিন্তু ইউনাইটেড নেশনের একটা জরিপ থেকে আমরা বললাম। এখানে আল্টিমেটলি মেইন যে ফোকাসটা করা হয়েছে, জেন্ডার গ্যাপের যে কনসেপ্টের মূল ফোকাসের জায়গা, সেটা হলো যে আমরা যে বিলিভটা করি, ওই যে স্টেরিওটাইপ কথাটা আমরা বলছিলাম যে মেন আর সিম্পলি বেটার ইকুইপড টু হ্যান্ডেল দ্য সার্টেন জব। কোন জব হ্যান্ডেল করার ক্ষেত্রে মেলকে আগেই ধরে নেওয়া হয় যে সে বেটার ইকুইপ দেন কম্পেয়ার টু দ্য এখন ওমেন একজন মানে কর্মীর তুলনায়। এই যে কনসেপ্টের এই জায়গাগুলোকে মানে ব্রেকডাউন করাটাই হচ্ছে এই জেন্ডার গ্যাপ কনসেপ্টের ইউনাইটেড নেশন অথবা ইউনিসেফের কিন্তু আর একটা অন্যতম কারণ। এসডিজিতে জেন্ডার গ্যাপটাকে এই জন্যই প্রায়োরিটি দেওয়া হয়েছে যে আমি যদি একটা জেনারেশন একটা গ্রুপকে আলাদা করে দেই, তাহলে কিন্তু আমার সেখান থেকে আউটকাম কিন্তু ভালো আসবে না। আমি কিন্তু এখানে জিনিস যদি নিশ্চিত করতে না পারি, কখনই আমরা এখান থেকে বেটার আউটপুট পাবো না। এই বিষয়গুলাকে আমরা কিভাবে সমতায় আনতে পারি, তার জন্য ৪ টে ডাইমেনশনের উপরে ফোকাস করছে জাতিসংঘ। ডাইমেনশন ৪ টে কি? একটা হলো ইকোনমিক পার্টিসিপেশন। এইজন্য ওমেনদেরকে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র তৈরি করবার বিষয় এবং তার অপরচুনিটির ক্ষেত্রে সেটাকে সমভাবে এনশিওর করবার কথা তারা বলছে। নাম্বার 1 প্রেসক্রিপশন। নাম্বার 2 প্রেসক্রিপশন হচ্ছে যে এডুকেশনাল অ্যাটাইনমেন্টটা সমভাবে করতে হবে। শিক্ষার ক্ষেত্রে নারীকে সেই সমতার জায়গায় আনতে হবে। কারণ একজন ব্যক্তির প্রোডাক্টিভিটি তখনই বৃদ্ধি পায় যখনই তার মানে মানে ডাইমেনশন এর কথা বলছেন এবং লাস্টে হচ্ছে হলো কি পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট এর কথা বলছে। এবং এই ৪ টে যদি আমরা একটু ব্যাখ্যা দিতে যাই, এখানে কিছু জরিপ দেওয়া আছে যে ইকোনমিক পার্টিসিপেশন এবং অপরচুনিটির ক্ষেত্রে সারা বিশ্বের ইউনাইটেড নেশন ১৪৬ টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১৩৯তম। কথা বুঝাতে পারলাম যে আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি, আমরা ডাটাটা এখানে দেখছি। আমাদের র‍্যাংকিং ২০২২ সালে ছিল হচ্ছে ১৪১। ২০২৩ সালে আইসা আমাদের অবস্থান দাঁড়াইছে ২ ধাপ এগিয়ে ১৩৯। ১৪৬ টা দেশের মধ্যে এই ইকোনমিক পার্টিসিপেশন অফ ওমেন কতটাকে সমতায় আমরা আনতে পারছি, অপরচুনিটি নিশ্চিত করতে পারছি, সেটার জরিপে আমাদের ডাটা দেখেন ১৪৬ টা কান্ট্রির মধ্যে লাস্টের দিক থেকে ১৩৯তম ২০২৩ সালে। ২০২২ সালে সেটা ছিল ১৪১। এক্ষেত্রে ইউনাইটেড নেশনের ওই এক্সাম্পলটা আমরা আবার এখানে দিছি, এটা আর আমরা রিপিট করলাম না। তাহলে আমরা ইকোনমিক পার্টিসিপেশন অফ অপরচুনিটির ক্ষেত্রে আমাদের অবস্থানটা আমরা একটু জানলাম। এরপরে এখানে দেখেন আরেকটা আমরা ওয়েস্ট ইকুয়াল করতে পারছি না এবং সেটা সারা বিশ্বেই কিন্তু এটার একটা গ্যাপ আছে যেটাকে আমরা অ্যাড্রেস করার কথা বলছি। এডুকেশনাল অ্যাটেইনমেন্ট এর ক্ষেত্রেও একটা জরিপ সারা বিশ্বব্যাপী যেটা করা হয়েছে ১৪৬ টা কান্ট্রি ২০২৩ সালে এটাকে বিবেচনায় নিয়ে আসা হয়েছে এবং এডুকেশনাল অ্যাটেইনমেন্ট এর যে গ্যাপ সেটা হচ্ছে 95.2%। এটা গ্লোবাল অ্যাসপেক্টে। বাংলাদেশের অবস্থানটা দেখেন ১৪৬ টা দেশের মধ্যে আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের অবস্থানটা হচ্ছে ১২২। ২০২৩ সালে এটা হয়েছে দাঁড়াইছে আবার ১০০, যেটা ২২ সালে ছিল ১২৩, ২৩ সালে হচ্ছে এটা ১২২তম, এক ধাপ আগায় গেছে। এই এডুকেশনাল অ্যাটেইনমেন্ট জিনিসটা কি? এডুকেশনাল অ্যাটেইনমেন্ট জিনিসটা হচ্ছে হলো কি লিটারেসি রেট। আমার শিক্ষার হার কত? শিক্ষার প্রাইমারি এডুকেশনে, সেকেন্ডারি এডুকেশন এবং টারশিয়ারি এডুকেশন আমার এনরোলমেন্ট কত? কত পার্সেন্ট লোক এখানে যায়? কত পার্সেন্ট লোক শিক্ষা নিচ্ছে? কত পার্সেন্ট লোক ওখানে সাস্টেইন করছে? এটাকে এডুকেশনাল অ্যাটেইনমেন্ট বলছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২২তম। এখানে বাংলাদেশের আরেকটা জরিপ দেওয়া আছে আমরা এবং তার সারভাইভেলিটি বিষয়টা যেটা বলা আছে যে সেক্স রেশিও এট বার্থ এর ক্ষেত্রে এবং হেলথ যে লাইফ এক্সপেক্টেন্সি এই দৃষ্টিকোণ থেকে ১৪৬ টা দেশের মধ্যে যে জরিপ চালায় সেখানে হেলথ এবং সারভাইভাল এর জেন্ডার গ্যাপের ক্ষেত্রে 96% পাওয়া গেছে এবং বাংলাদেশে তার অবস্থান ১২৬, যেটা ২৩ সালে আর ২২ সালে ছিল এটা ১২৯তম র‍্যাংকিং। এই চিত্রগুলো আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার ওমেন, অন্যান্য দলেও কিন্তু প্রধানেরা অনেকেই ওমেন আছে। আমাদের জাতীয় সংসদের স্পিকার ওমেন। এই জরিপে আমরা ৭ম র‍্যাংকিং এ আছি, যেটা ২০২২ সালে ৯ম র‍্যাংকিং এ ছিল। এই ৪ টে জিনিস যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই জেন্ডার যে গ্যাপ সেই জিনিসটাকে নিশ্চিত করা সম্ভব। আমরা এখানে আর কিছু কথা একটু বলব যে আমাদের ওয়ার্ক প্লেসে এই জেন্ডার গ্যাপটাকে ওভারকাম করার ক্ষেত্রে আমাদের কি প্রেসক্রিপশন এখানে আমাদের কাজে লাগবে। আমরা লেবার ফোর্স রিকভারি করার ক্ষেত্রে আমাদের জেন্ডার গ্যাপটা আমাদেরকে গুরুত্ব দেওয়ার বিষয় আছে। তারপরে ওয়ার্ক প্লেসে আমাদের যে
কেয়ারিং এর বিষয়, সেই কেয়ারিং এর ক্ষেত্রে কিন্তু জেন্ডার গ্যাপ যথেষ্ট রকমের দৃশ্যমান। সেই বিষয়গুলোকে আমাদের কনসিডারেশন এ নিতে হবে। বিজনেস ফাউন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে এখনো দেখেন ফিমেল বা ওমেন এন্টারপ্রেনিউর কিন্তু এখনো কম্পারেটিভলি অনেক কম। যদিও গভর্নমেন্ট অনেকভাবে প্যাট্রোনাইজ করার চেষ্টা করছে। ওমেনদেরকে আমাদের বিভিন্ন রকমের স্কিমের আওতায় কিন্তু উইথআউট কোলাটারাল এও কিন্তু ২৫ লক্ষ পর্যন্ত লোন দেয়। উদ্দেশ্যগুলো কিন্তু এই। এরপরে হচ্ছে হলো কি লিডারশিপ, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পেরিফেরিতে সেই জায়গায় একটা বড় ধরনের গ্যাপ আছে। যদিও আমাদের পলিটিক্যালি মানে লিডারশিপের ক্ষেত্রে ওমেনেরা অনেক আগায়া। কিন্তু আমরা যদি সকল পার্সপেক্টিভ এ যদি চিন্তা করি সেখানে অনেক গ্যাপ আছে। আ পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন এটা তো আমরা বললাম, ওয়েলথ অ্যাকুমুলেশন, তারপরে এডুকেশন এর ক্ষেত্রে, তারপরে স্টেট লেভেলের ক্ষেত্রে, ইনকাম জেনারেটিং এর ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ আছে। এই বিষয়গুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে। করে যদি আমরা আগাতে পারি, এখানে দেখেন আমরা কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এমপ্লয়মেন্ট রেটের ক্ষেত্রে মেল এবং ফিমেল এর একটা গ্রাফ দেওয়া হয়েছে। ফিমেল রেটটা কিন্তু অনেক উপরে দেখেন। মেলের তুলনায় ফিমেল রেটটা অনেক উপরে। এখনো বিবেচনা করা হয় আমাদের দেশের অ্যাসপেক্টে যে আমাদের কর্মক্ষেত্রে পুরুষের প্রাধান্যটা বেশি। এটা রিয়ালিটি আছে। এরপরে ধরেন আমাদের যদি আমরা ইয়ার কথা বলি, ওমেন লিডারশিপ এর যদি চিত্র তুলে ধরি, সেটারও কিন্তু একটা চিত্র দেখেন এখানে আমাদের দেওয়া আছে। এরপরে আমরা যদি আমাদের ওমেন হায়ারড ইনটু দ্য লিডারশিপ, সেক্ষেত্রেও মেন এবং ওমেন মধ্যে দেখেন ব্যাপক পার্থক্য। মেনের লাইনটা কত উপরে এবং ওমেনের লাইনটা কত নিচে। এই বিষয়গুলোকে আমরা যদি আমরা বিবেচনা করি, তারপরে দেখেন এই ক্ষেত্রে আমাদের বিবেচনা করছে শেয়ার অফ গ্র্যাজুয়েট আরকি, মানে শিক্ষা ক্ষেত্রের কথা বলছে যে আমাদের গ্র্যাজুয়েট ওমেন, গ্র্যাজুয়েট মেন, এটারও একটা চিত্র এখানে সারা বিশ্বব্যাপী এভালুয়েশন তুলে ধরা, শুধু বাংলাদেশ না। আরেকটা বাস্তবতা কিন্তু আমাদের আছে। একজন কর্মজীবী মহিলার যে বাস্তবতা, এখানে একটা সিম্বলিক একটা ইয়ে আসে। এই রিয়েলিটি গুলো আছে। একজন মা অফিসে যাবার আগে তার পিছনে কতগুলো ব্যারিয়ার বা কতগুলো অবস্ট্রাকল থাকে। যেগুলোকে ওভারকাম করে তার ফ্যামিলি সকল ধরনের সাপোর্ট তৈরি করে একজন মাকে তার সকালবেলা তার অফিসে যাওয়ার প্রিপারেশন নিতে হবে। এই রিয়েলিটি আছে। এই রিয়েলিটির অ্যাসপেক্টেই আমরা আ আ এই বাস্তবতাটাকে একটু বিবেচনা করাই এখানে আমাদের একটা উদ্দেশ্য। যে আমরা কর্মক্ষেত্রে একজন ফিমেলকে মোটেও আমরা প্রায়োরিটি দেওয়ার কথা বলছি না। বাট আমিও কিন্তু হয়তোবা কারণ ফিমেল হয়ে থাকে, তার ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গিটা আসলে কেমন আমি এক্সপেক্ট করি। আমার ওয়াইফের সাথে তার কলিগরা কি ধরনের বিহেভিয়ার বা কি ধরনের অ্যাটিটিউড করলে আমি হ্যাপি থাকি, আর কোন আচরণ করলে আমি আনহ্যাপি হই। সেই রিয়ালিটি গুলা আমি যদি আবার কোন ফিমেল কলিগের যদি বস হয়ে থাকি, আমার ক্ষেত্রেও যেন এই বাস্তবতাটার ইমপ্লিমেন্টেশন হয়, সেই বার্তাটাই কিন্তু আমাদের দেওয়া। এইজন্য আমরা এই সিম্বলিক ফিগারটা এখানে নিয়ে আসলাম যে একজন আ ওমেন ওয়ার্কারের কি ধরনের বাস্তবতা তাকে ওভারকাম করে যেতে হয়। আবার এইদিকেও বিষয় আছে যে এই বাস্তবতার কারণে আবার আমি যদি কোন ফিমেল এমপ্লয়ি হই, আমি যেন আবার সেটাকে আ মানে বেশি প্রায়োরিটি দিয়ে আবার আমার যেটা আসল যে ডিউটি, আমি যেন আমার কর্মকে আবার ফাঁকি না দেই। সে রিমুভ করবার ক্ষেত্রে আসলে আমাদের আসলে কি করণীয়? আমরা আমাদের ইউনিট থেকে আমরা কি করতে পারি? একটা হলো ন্যাশনাল অ্যাটিটিউড, একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কিছু পদক্ষেপ। আরেকটা হচ্ছে আমি আমার কর্মক্ষেত্রে আমার অবস্থান থেকে তার পদক্ষেপ। কিছু কথা আমরা এখানে নিয়ে আসি যে এনশিওর দ্যা ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন, এটা আপনার আমার পর্যায়ে না, এটা রাষ্ট্রের পর্যায়ে। আপনার আমার এখানে কোন ডিউটি নেই। কিন্তু আছে যে আমার ছেলে এবং মেয়ের সন্তান ২ জনকে যেন আমি এডুকেশন করার ক্ষেত্রে আমি বাবা হিসেবে, আমি মা হিসেবে যেন ইকুয়াল থাকতে পারি। এটা আমার একটা দায়িত্বের পার্ট। ওয়ার্ক প্লেসে একজন ওমেনকে এম্পাওয়ার করার ক্ষেত্রে যদি তার যোগ্যতা একজন মেলের চেয়ে বেশি থাকে, অবশ্যই আমাকে লিডারশিপ তৈরি করার ক্ষেত্রে তাকে আমি প্রায়োরিটি দেব। তবে এক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে, তার যোগ্যতা হলে এখানে তার মাপকাঠি। আবার তার যোগ্যতা নাই, আমি তাকে এইটে সমতা আনতে গিয়ে যদি আবার একজন ফিমেল তুলনায় যদি একজন মেল ওয়ার্কারের যোগ্যতা বেশি থাকে, আমি তাকে যদি বঞ্চিত করি সেটাও ইনসাফ করা হবে না। সেটাও কিন্তু জেন্ডার ইকুয়ালিটি কনসেপ্টে পড়ে না। আমি আবারও বলছি যে যার যে কোয়ালিফিকেশন, যার যে কোয়ালিটি, যার যে পোটেনশিয়ালিটি, যার যে প্রসপেক্ট, যার যে প্রবাবিলিটি, এই বিষয়গুলোকে আপনি লিডার হিসেবে বিবেচনায় নিয়ে তাকে সেই যথাযথ সম্মান এবং মর্যাদা বা তাকে কাজে লাগানো অথবা তাকে অপরচুনিটি অথবা রাইট এস্টাবলিশ করাই হচ্ছে আপনার আমার দায়িত্ব। কর্মক্ষেত্রে তখনই জেন্ডার গ্যাপটা রিডিউস হবে, ইরেডিকেট হবে, রিমুভ হবে যখন আমি এই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারব। তখনই আমার যে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, অবদারি প্রোডাকশনটা বাড়বে। লিগ্যাল প্রোটেকশন বাড়বে। এরপরে হচ্ছে হলো কি মেডিকেল কেয়ারনেস, এদিকেও বিবেচনা করতে হবে। আমার কোনো একজন এমপ্লয়ি যদি শারীরিকভাবে খুব অসুস্থ হয়,
এবং আমি যদি এটাও যদি বস হিসেবে যদি আমি এটাকে কনসিডারেশনে না নিই, তারপরে যদি আমি চাপ প্রয়োগ করতে থাকি, এই বিষয়টাও কিন্তু জেন্ডার গ্যাপের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করে। সেটাও আমাকে বিবেচনায় নিতে হবে। পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলা রাষ্ট্রীয় পর্যায়ের কথা। তারপরে হচ্ছে হলো কি এরপরে আমাদের জেন্ডার ইনইকুয়ালিটি মোরলেস কথাগুলো মোরলেস সিমিলার। তার মধ্যেও কিছু পার্থক্য আছে। জেন্ডার গ্যাপের ক্ষেত্রে আমরা বুঝলাম যে বেশি ফোকাস করা হয়েছে তার ইকোনমিক আউটকাম এর প্রতি। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু পে বা সেলারি ওয়েজ দিয়ে আমরা এক্সাম্পল দিলাম। কর্মক্ষেত্রে সেই বিষয়টাকে একজনকে বায়াস করা, আরেকজনকে আমরা ইগনোর করা, এই বিষয়গুলোর সাথে আমরা এক্সপ্লেনেশন করলাম। আর জেন্ডার ইকুয়ালিটি শব্দটা হচ্ছে ডিসক্রিমিনেশন এর সাথে যায়। অর্থাৎ কাউকে বঞ্চিত করাটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটির পার্ট। তাহলে জেন্ডার ইনইকুয়ালিটিতে বেশি যে গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির সেক্স বা জেন্ডারকে ফোকাস না করে ওই ব্যক্তি তার রাইটটাকে এনশিওর করতে হবে। কোনোভাবেই যেন কেউ ডিসক্রিমিনেশন না করে, কেউ যেন বঞ্চিত না হয় তার রাইট বা অধিকার থেকে। এইটাই হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটির কনসেপ্ট। এবং জেন্ডার ইনইকুয়ালিটি হচ্ছে তার মানে কি জেন্ডার ইকুয়ালিটি কনসেপ্টের বিপরীত শব্দ। আপনি যদি জেন্ডার ইকুয়ালিটি এনশিওর করতে পারেন, তার মানে সেক্ষেত্রে ইনইকুয়ালিটির কোনো স্থান নেই। এই বিষয়গুলোকে আমাদের মূল বিবেচনার বিষয়। এবং জেন্ডার ইনইকুয়ালিটিতে আরেকটা বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে হলো কি আনইকুয়াল অ্যাটেইনমেন্ট অফ দ্য আউটকামস। আউটকামের ক্ষেত্রে ওই যে পের ক্ষেত্রে যদি বলেন এটা আনইকুয়াল করবার কোনো সুযোগ নেই। আপনি তার কর্মের মেজারমেন্ট করে তাকে আপনি পে দিবেন, ওয়েজ দিবেন, তার পেমেন্ট দিবেন। এটাই কিন্তু মূলত জেন্ডার ইনইকুয়ালিটি কনসেপ্টের মূল জায়গা। ওয়ার্ক প্লেসে জেন্ডার ইনইকুয়ালিটি জিনিসটা কেমনে হয় সেটা বিলিভ করি যে একজন মেল সেক্স সুপিরিয়র টু দেন ফিমেল রিগার্ডিং দ্য কি ওয়ার্কিং প্লেস। সেক্ষেত্রে কয়েকটা বিষয়ের প্রতি বিবেচনা করা হয়। একটা হলো ওমেনের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড থাকে। কাজ দেবার ক্ষেত্রে আমরা অনেকেই এটা করে ফেলি যে উনি উনি ফিমেল, উনি এটা পারবেন, বা উনার এই এই জিনিসটা ওনার দ্বারা সম্ভব। এই যে একটা কথা, আপনি যাকে দিচ্ছেন সে মেল হতে পারে, তার আইকিউ তার যোগ্যতার লেভেল আপনার ওই ফিমেল কর্মীর থেকে অনেক বেরো। সেই বিষয়টাই আমরা বিবেচনা করছি যে ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা অলওয়েজ যে জিনিসটা বিবেচনা করি, ওমেনের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড থাকে, একটা স্টেরিওটাইপ আমাদের দৃষ্টিভঙ্গি থাকে। স্টেরিওটাইপ কথাটা আমি আগেই বলছি। এবং আমরা ডিসক্রিমিনেশন করবার জন্য আগেই মেন্টালি প্রস্তুত থাকি। এই বিষয়গুলো কিন্তু আমাদের জেন্ডার ইনইকুয়ালিটির ক্ষেত্র ওয়ার্কিং প্লেসে। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ঘটনা ঘটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এটা সারা বিশ্বব্যাপী এটার একটা মহামারী ব্যাধি। এটা বাংলাদেশেও কিন্তু কোনো অংশে কম নয়। ডিরেক্টলি অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনেক সময় আমাদের মেল বা ফিমেল কর্মী হতে পারে, কখনো মেল দ্বারা কখনো ফিমেল দ্বারা। তবে ইউজুয়ালি আমাদের দেশের চিত্রটা আসলে মেল দ্বারা ফিমেল বেশি আসলে এই জায়গাটা শিকার হয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকে, সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের পার্ট হিসেবে ধরা হয় কখনো কখনো কোনো বস তার হোস্টাইল ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করে রাখে তার অপোজিট জেন্ডারের প্রতি। মানে সবসময় একটা মানে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করে রাখে। আমরা এখানে জাস্ট কিছু সিম্বল শব্দ দিয়ে আসলে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। এগুলো শব্দ বা এগুলো পরিস্থিতি আমরা অনেক সময় অনেকেই আমরা ফেস করে থাকি। বাস্তবতা হলো যে এই বিষয়গুলা আমাকে বিবেচনায় নিতে হবে। দেন যদি আমরা এগুলোকে অ্যাড্রেস করে এগুলোকে যথার্থ যদি মানে ট্রিটমেন্ট করতে পারি, তবেই আমাদের ওয়ার্ক প্লেসে এই জেন্ডার ইকুয়ালিটি আমরা ওভারকাম করতে পারবো এবং জেন্ডার ইকুয়ালিটিকে আমরা নিশ্চিত করতে পারবো। তখন থেকেই আমি একটা মানে প্রোডাক্টিভ একটা আউটপুট পাওয়ার তখন আমাদের একটা সম্ভাবনা। এর বাহিরেও বিভিন্ন ধরনের ইস্যু আছে ওয়ার্কিং প্লেসে জেন্ডার ইনইকুয়ালিটির ক্ষেত্রে। ল্যাক অফ কোঅপারেশন ম্যান ওমেনের মধ্যে দারুণ একটা ঘাটতি আমাদের অনেক সময় দেখা যায়। মাইন্ডসেট থাকে অলওয়েজ ওমেনের প্রতি একটা লয়ার অ্যাটিটিউড। তো ওমেনরাই হলো একটা দুর্বল প্রকৃতির মাইন্ডসেট আমার আগেই তৈরি করা থাকে। একটা রিলিজিয়ন মাইন্ডসেট আমাদের আছে মেল ফিমেলের প্রতি, সেই বাস্তবতাও আছে। আমাদের ওমেন যে রাইটের ব্যাপারে ওমেনেরাও খুবই সচেতন না, আবার আমরা পুরুষেরা অনেক সময় সচেতন না। কার কতটুকু রাইট আমরা অনেক সময় বেশিরভাগ সময় আমরা এটাকে জানি না বা আমরা সচেতন না এই ব্যাপারটাতে। তারপরে হচ্ছে নন অ্যাবিলিটি অফ, এই বাস্তবতাও আছে। যারা আমাদের মা ছোট সন্তানদের ক্ষেত্রে পরিবেশের অনেক সময় আমাদের এই পরিবেশগুলো থাকে না। আমরা 6 মাস ম্যাটারনিটি লিভ দেই বটে, বাট একটা 6 মাসই একটা সন্তান কিন্তু নট সাফিসিয়েন্ট টু সেলফলি মুভমেন্ট করবার জন্য। এই বাস্তবতাগুলো আমাদের আছে। ডে কেয়ারের মধ্যে কর্মক্ষেত্রগুলোতে যথেষ্ট ক্রাইসিস, যেটার কারণে আমাদের অনেক সময় আমাদের ফিমেল যারা এমপ্লয়ি আছে তাদের অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়। এই বাস্তবতাগুলো আছে। আছে বাস্তবতা এটা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির ক্ষেত্রে। আমরা ঢাকা শহরে যারা বিশেষ করে আছেন, সিটি শহরে আছেন, এক কর্মস্থল থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যদি
অফিস ভেহিকল না থাকে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি না থাকে, একজন মায়ের জন্য সকালবেলা পাবলিক বাসে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার যে বাস্তবতা, সেই ফ্যাসিলিটি, সেই বিষয়গুলো কিন্তু আছে। আমরা এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন এর কথা বললাম, এটা ওয়ার্ক প্লেসে ওয়ার্ক এর সাথে আমাদের ওয়ার্ক প্লেসে যেমন আছে আমাদের এই ওয়ার্ক এর ভ্যালুয়েশন করার ক্ষেত্রেও। আমরা একই কাজ একজন মেল ফিমেল করলো, আমরা বস হিসেবে কখনো, কখনো মেলের প্রতি, কখনো, কখনো ফিমেলের প্রতি বায়াসনেস হয়ে যাই। সমকাজ ২ জনই করছে, অ্যাপ্রিসিয়েশন একজনে বেশি দিয়ে ফেলি, আরেকজনকে আমরা কম দিয়ে ফেলি। কখনো, কখনো এটা হয়ে যায় মেল ফ্যাসিলিটি পায়, কখনো, কখনো কোনো বসের কারণে এটা ফিমেল ফ্যাসিলিটি পায়। Both are the gender discrimination. Those are the part of the gender discrimination. যদি কোনো বস একই কাজে ফিমেলকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে এবং পাশাপাশি যদি সমকাজের মেল কর্মীকে যদি ইগনোর করে, সেটাও যেমন প্রত্যাশিত নয়, আবার অপোজিট ঘটনা ঘটলে সেটাও প্রত্যাশিত নয়। তাহলে সেই জায়গায় বলা হচ্ছে যে both are the part of the gender discrimination, যেটা কখনই জেন্ডার ইকুয়ালিটি পার্ট হতে পারে না। এবং পাবলিক স্ফিয়ারের ক্ষেত্রেও কিন্তু এটার বাস্তবতা আছে। পাবলিক স্ফিয়ার আমরা জানি বিভিন্ন কাজে। এখানে দেখেন আমরা একটা সিম্বলিক শব্দ দিছি। ৩ জন পুরুষ একদিকে যে একটা পরিকল্পনা করছে, মেল কর্মীটাকে হয়তোবা সাইডে রাখা হয়েছে। এই বাস্তবতাগুলো কিন্তু আমাদের আছে। ওয়ার্ল্ড রিসোর্স এর ক্ষেত্রেও যদি আমরা শেয়ারিং এর কথাও যদি চিন্তা করি, সারা বিশ্বব্যাপী এটা কিন্তু জাতিসংঘের একটা জরিপ থেকে নেওয়া, যে ওয়ার্ল্ড এর একজন ওমেন এর ইনকাম একজন মেলের ইনকামের ১.৫। ভেরি আনএক্সপেক্টেড। এই জায়গাগুলোকে ওভারকাম না করলে কখনই একটা গুড বা প্রোডাক্টিভ মানে আউটকাম কিন্তু পাওয়া সম্ভব না। এই হলো মূল কথা। আমাদের রেসপনসিবিলিটি কি? আমাদের রেসপনসিবিলিটি যেগুলো কথা এখানে বলা আছে। ফাইনালি জেন্ডার ইকুয়ালিটি এর ক্ষেত্রে কিছু প্রেসক্রাইব কথা আছে। প্রেসক্রাইব কথাগুলো আমি ইতিমধ্যে এগুলো সবগুলো আমরা আলোচনা করছি, যে আমাদের আনকনসিয়াসনেস, জেন্ডার বায়াসনেস এর প্রতি এই বিষয়টাকে আমাকে ওভারকাম করতে হবে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে আমার মানে প্রত্যেককেই আমার ইকুয়ালি মূল্যায়ন করতে হবে। আমার ট্রান্সপারেন্সি থাকতে হবে অ্যাজ এ বস হিসেবে। আবার আমি যদি কর্মী হই, আমার দায়িত্বের প্রতিও আমার ট্রান্সপারেন্ট থাকতে হবে। আমি একজন ফিমেল কর্মী যদি হই, আমার যদি সুযোগ থাকে যে এফোর্ট দেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রতি, আমার যদি পারিবারিক যদি কোনো মানে না থাকে, পিছুটান না থাকে, আমি যেন এই সুযোগটা না নেই। আমার কাছে যেন আমি সৎ থাকি। অন্য একজন নারী কর্মীর হয়তো ছোট বাচ্চা আছে। আমিও নারী কর্মী, আমার হয়তো ছোট বাচ্চা নেই। উনি হয়তো একটা ফ্যাসিলিটি নিতে চাচ্ছে, তার বাচ্চার কারণে। অনেক সময় ম্যানেজাররা তাকে হয়তো দিচ্ছে। পাশাপাশি আমি একজন ফিমেল কর্মী হয়ে আমি আবার কম্পেয়ার করছি যে উনি, অনেক সময় দেখা যায় আমরা ফিমেল হয়েও আমরা ফিমেলের প্রতি আমরা হ্যারাসমেন্ট করে ফেলি। এই যে একটা এক্সাম্পল আমি দিলাম। একজনের ছোট বাচ্চা আছে, আমার ছোট বাচ্চা নেই। কিন্তু আমি চাই উনাকে যে সময় যে ফ্যাসিলিটি ম্যানেজার দিছে, আমিও সেই যেন ফ্যাসিলিটি পাই। এই জায়গাটা যেন দয়া করে না হয়। সেটাই আমাদের মূলত বলার কথা। মেন্টরশিপ এর কথা আমি বলছি। ডিসক্রিমিনেশন এর যে বিভিন্ন রকমের অ্যান্টি ডিসক্রিমিনেশন পলিসি, এগুলা নিয়ে আমাদের আলোচনাগুলো মোটামুটি হয়ে গেছে। আমরা এই কথাগুলা বলার চেষ্টা করলাম। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকমের লিগ্যাল স্টেপ নেওয়া আছে। আমরা সংবিধানের ২৭ নম্বর আইন ধারার কথা বললাম, ২৮ এর ১ ধারার কথা বললাম, ২৮ এর ২ ধারার কথা আলোচনা করছি। ২৯ এর ১, ২৯ এর ২ এগুলো প্রত্যেকটাই কিন্তু জেন্ডার ইনইকুয়ালিটি অথবা জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে, সমতা আনবার ক্ষেত্রে রাষ্ট্রীয় সংবিধানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু পদক্ষেপগুলো কিন্তু নেওয়া আছে, যথার্থ ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা। আর ফাইনালি কিছু রিকমেন্ডেশন জেন্ডার ইনইকুয়ালিটি ইন বাংলাদেশের ক্ষেত্রে, যে নারীদের ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন, এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে দরকার। এটা অবশ্য আমাদের হাত নাই। নারীদের কর্মক্ষেত্র গমনের সামাজিক বাধা যেগুলো আছে সেগুলো দূরীকরণের ব্যাপারে সচেতনতামূলক করার ব্যবস্থা নেওয়া। নারীদের সন্তোষজনক বেতন ভাতা দিয়ে, যেগুলো নিয়ে এত সময় কথা হলো, বাল্য বিবাহের বিষয় আছে। চাকরি ক্ষেত্রে এগুলো বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে নিয়েছে। যেমন শিক্ষা ক্ষেত্রে নারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক ধরনের ফ্যাসিলিটির বিষয় আছে আমরা জানি। সরকারের বিভিন্ন রকমের পদক্ষেপ আছে রাষ্ট্রীয় পর্যায়ে। যেমন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে আপনারা জানেন। নারী স্পিকারের বিষয় বলেন। এরপরে উপজেলা পরিষদে নারী ভাইস মানে চেয়ারম্যানের পদ তৈরি করা হয়েছে। তারপরে ইউনিয়ন পরিষদে, পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য নারীর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে, প্রশাসনের উচ্চ পর্যায়ে, হাইকোর্টের আপিল বিভাগে, এগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার পদে নারীদেরকে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় এগুলো পদক্ষেপ ইতিমধ্যে নিচ্ছে। সেগুলোর ফাইন্ডিংস গুলো আমরা মূলত বললাম। এই ছিল আমার মূল